আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের অনলাইন ক্লাসের বিষয় চেঞ্জিং সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের ক্লাসে আমি মূলত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করলে এরপর থেকে এ ধরনের গ্রামারে তোমাদের কোনো সমস্যা হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আজকের ক্লাস শুরু করছি। আমি দেখি বা তোমরা দেখো স্ক্রিনে প্রথমেই আসছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর ভাইস ভার্সা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর অর্থ হলো যে একটা অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা কিভাবে নেগেটিভ করব এবং অথবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও হতে পারে বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভও হতে পারে, যার কারণে এখানে বলা হয়েছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আর ভাইস ভার্সা, যে কোনোভাবেই পরিবর্তন পরীক্ষায় আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো আমাদের প্রথম যে নিয়মটা আছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকলে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালং থাকে তাহলে এটা নেগেটিভ করতে যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তি বোঝালে নান বাট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা মনে রাখো এবং এটা অবশ্যই মনে রাখতে হবে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অনলি বা অ্যালোন কোনো ব্যক্তিকে নির্দেশ করে বা কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে অনলি অথবা অ্যালোনের পরিবর্তে নান বাট ব্যবহার করব। যদি বস্তু বোঝায় তাহলে অনলি অথবা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট ব্যবহার করব। বস্তু বোঝালে অনলি অথবা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট ব্যবহার করতে হবে। বয়স বা সংখ্যা বোঝালে অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আবার রিপিট করি যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অনলি বা অ্যালোন থাকে সেক্ষেত্রে এই অনলি অথবা অ্যালোন তিনটা জিনিস নির্দেশ করতে পারে। প্রথমত ব্যক্তি নির্দেশ করতে পারে, আর এই ব্যক্তি নির্দেশ করলে আমরা নান বাট ব্যবহার করব। বস্তু নির্দেশ করলে নাথিং বাট এবং বয়স বা সংখ্যা নির্দেশ করলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক্সাম্পল থেকে বিষয়টি পরিষ্কার হতে পারবো। তোমরা এক্সাম্পল ফলো করো। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে দেখো বলছে যে শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। এখানে অনলি শব্দের অর্থ হচ্ছে শুধুমাত্র। সেক্ষেত্রে এখানে অনলি ব্যক্তি নির্দেশ করছে, অনলি আল্লাহকে নির্দেশ করছে, যার কারণে দেখো এর উত্তর হয়েছে কি নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে এখানে অনলির পরিবর্তে কি ব্যবহার করেছি? নান বাট। তারপরে দেখো সেন্টেন্সের আর কোনো পরিবর্তন হয় নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস মনে করিয়ে দেই যে আমরা সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে এটা পরিবর্তন করব, কিন্তু অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। এখানে দেখো যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস এর অর্থ হচ্ছে শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। যখন আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করলাম যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, সেক্ষেত্রে এই আমরা এটা যদি বাংলা অনুবাদ করি এরকম হবে যে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে খেয়াল করো বা লক্ষ্য করো যে দুইটা সেন্টেন্সের অনুবাদ কিন্তু একই, অর্থ কিন্তু একই হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এ চাইল্ড লাইকস অনলি সুইটস। এ চাইল্ড লাইকস
অনলি সুইটস, অর্থাৎ একজন শিশু শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। এখানে অনলি বলতে সুইটসকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ মিষ্টি একটা বস্তুকে নির্দেশ করেছে, যার কারণে এর পরিবর্তে আমরা নাথিং বাট ব্যবহার করব। আমি নিয়মে আগেই উল্লেখ করেছি যে বস্তু বোঝালে নাথিং বাট। এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তোবা তোমাদের এমনটা মনে হতে পারে যে আমরা কোথায় নাথিং বাট কোথায় নান বাট সেন্টেন্সের প্রথমে ব্যবহার করব, না মাঝে ব্যবহার করব, না কোথায় ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি নান বাট সেন্টেন্সের শুরুতে ব্যবহার করো তাহলে কোনো সমস্যা নেই, অর্থাৎ আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করলেই এটা বেশি ভালো হবে, এবং নাথিং বাটটা মেইন ভার্বের পরে গিয়ে ব্যবহার করব আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো যে নাফিজা ওয়াজ অনলি 17 ইয়ার্স ওল্ড। এখানে দেখো যে অনলি এখানে বয়স বা সংখ্যা নির্দেশ করছে, এখানে 17 একটা সংখ্যা, যার কারণে এই অনলির পরিবর্তে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান যে কোনো একটা ব্যবহার করতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, আরেকটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, যে এই নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, যেহেতু এখানে নট যুক্ত আছে, সো সাহায্যকারী ভার্বের পরে এই অংশটুকু ব্যবহার করতে হবে। যেমন আমরা এটার উত্তর করেছি নাফিজা ওয়াজ নট মোর দ্যান 17 ইয়ার্স ওল্ড। নাফিজা ওয়াজ নট মোর দ্যান 17 ইয়ার্স ওল্ড। এখানে অনলি আছে, অনলির পরিবর্তে দেখো সাহায্যকারী ভার্বের পরে নট মোর দ্যান ব্যবহার করেছি। তোমরা যদি এখানে নট মোর দ্যানের পরিবর্তে নট লেস দ্যান ব্যবহার করো তারপরেও বাক্যটি সঠিক হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রথম যে নিয়মটা ছিল যে আমরা কিভাবে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব সেইটা বলা হয়েছিল প্রথম নিয়মে, যে যখন অনলি বা অ্যালোন থাকে তখন আমরা এটা কিভাবে এটা সমাধান করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা নিয়মে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা নিয়মে যাওয়ার পূর্বে দেখো একটা প্র্যাকটিস সেশন আছে। তোমাদের কাজ হবে এই প্র্যাকটিস সেশনে যতগুলো সেন্টেন্স আছে সেটা নিয়ম ফলো করে বা নিয়ম অনুসরণ করে এটার বাড়িতে অনুশীলন করা বা চর্চা করা। দেখো প্রথমত কি আছে, অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দি পোস্ট। অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দি পোস্ট। Only books introduce us to the realm of knowledge. Only books introduce us to the realm of knowledge. None but a cheat can do the heinous act. None but a cheat can do the heinous act. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অনলি বা অ্যালোন সেন্টেন্সে ব্যবহার করলে আমরা যে নিয়মটা শিখেছি সেটা এখানে অ্যাপ্লাই করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা নিয়মে যাই। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাজ টু এবং হ্যাভ টু থাকে তাহলে আমরা কিভাবে এ ধরনের বাক্যকে নেগেটিভ করব আমরা সেই বিষয়টা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো যে এখানে মাস্ট, হ্যাজ টু এবং হ্যাভ টু, এটার বাংলা অর্থ হচ্ছে অবশ্যই কোনো কাজ করতে হবে, যাকে ইংরেজিতে আমরা কম্পালসারি অথবা অব্লিগেটরি শব্দ দিয়ে ব্যবহার করতে পারি, অর্থাৎ যে কাজ করা বাধ্যতামূলক বা এক ধরনের আবশ্যিকতা প্রকাশ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মাস্ট, হ্যাজ টু এবং হ্যাভ টু সেন্টেন্সে এক ধরনের কি প্রকাশ করে, আবশ্যিকতা বা আবশ্যকতা, যাই বলি বাধ্যবাধকতা প্রকাশ করে। সেক্ষেত্রে এ ধরনের বাক্যকে নেগেটিভ করতে হলে মাস্ট, হ্যাজ টু এবং হ্যাভ টুর পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার করব। এটুকু উঠায় দিয়ে আমরা কি ব্যবহার করব, ক্যান নট বাট, অথবা এর পরিবর্তে আমরা ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি, এবং এই ভার্বের সাথে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মাস্ট, হ্যাজ টু এবং হ্যাভ টুর পরিবর্তে আমরা নেগেটিভ করতে ক্যান নট বাট, ক্যানট হেল্প এগুলো ব্যবহার করব। যদি আমরা ক্যানট হেল্প ব্যবহার করি তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটা বিষয় আছে, দেখো এই মাস্ট
হ্যাজ টু এবং হ্যাভ টু, যদিও মাস্টের কোনো পাস্ট নেই, তবে পাস্ট হিসেবে এর পরিবর্তে আমরা হ্যাড টু ব্যবহার করতে পারি। আর হ্যাজ টু এবং হ্যাভ টুর পরিবর্তেও আমরা কি ব্যবহার করতে পারি? হ্যাড টু। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এখানে হ্যাজ টু শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ব্যবহার করা হয়, আর অন্য যে কোনো পার্সনে আমরা হ্যাভ টু ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে হ্যাড টু রিপ্লেস উইথ কুড নট বাট অর কুড নট হেল্প। সেক্ষেত্রে যদি কুড নট হেল্প ব্যবহার করো তাহলে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই নিয়মটুকু বুঝতে পেরেছ। আমরা একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা পরিষ্কার হতে পারি যে ইউ মাস্ট অবে ইয়োর প্যারেন্টস। ইউ মাস্ট অবে ইয়োর প্যারেন্টস। এখানে দেখো মাস্ট শব্দ আছে, তাহলে এই মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার করব। তাহলে দেখো শুধু মাস্ট উঠাই দিয়ে আমরা এর পরিবর্তে ক্যানট বাট ব্যবহার করব। ইউ ক্যানট বাট অবে ইয়োর প্যারেন্টস। তাহলে বাক্যটা কিন্তু নেগেটিভ হয়ে গেল এবং অর্থের কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। এটা আমরা আরেকটা নিয়ম দেখো যে ক্যানট হেল্প ব্যবহার করলে কি হবে, যে ইউ ক্যানট হেল্প এবং ক্যানট হেল্প ব্যবহার কারণে দেখো অবেই এর সাথে আইনজি যোগ করা হয়েছে যে ইউ ক্যানট হেল্প অবেইং ইয়োর প্যারেন্টস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছ। এখন দেখো এই নিয়ম থেকে আমরা কয়েকটা প্র্যাকটিস দিয়েছি, প্র্যাকটিসগুলো দেখো। আমি আরেকবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স মাস্ট, হ্যাজ টু এবং হ্যাভ টু দিয়ে গঠিত হয়, সেক্ষেত্রে নেগেটিভ করতে এদের পরিবর্তে ক্যানট বাট ব্যবহার করতে পারো, অথবা এদের পরিবর্তে ক্যানট হেল্প ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে ক্যানট হেল্প ব্যবহার করলে পরবর্তী ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে, এবং যদি হ্যাড টু থাকে তাহলে এর পরিবর্তে আমরা কুড নট বাট অথবা কুড নট হেল্প ব্যবহার করব, এবং যথারীতি কুড নট হেল্পের কারণে পরবর্তী ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। তোমরা এই প্র্যাকটিসগুলো দেখো যে দে হ্যাভ টু রিপেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদেরকে বলছি যে অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবে না। আরেকটা এক্সাম্পল দেখো যে হি মাস্ট ইয়েল্ড হিজ প্যারেন্টস। আরেকটা দেখো উই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। He has to open a club. They had to repent a lot. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এটি বাসায় প্র্যাকটিস করো নিয়মগুলো অনুসরণ করে। আমরা পরবর্তীতে দেখি আরেকটা নিয়ম কি আছে। নেক্সট নিয়মটা ফলো করো যে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বোথ অ্যান্ড অথবা অ্যান্ড দিয়ে গঠিত হয়, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি বোথ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড দিয়ে যদি গঠিত হয়, তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এই বোথ অ্যান্ড দুইটা নাউন অথবা দুইটা প্রোনাউন অথবা দুইটা অ্যাডজেক্টিভ অথবা দুইটা ভার্ব অথবা দুইটা অ্যাডভার্ব এইগুলো যুক্ত থাকতে পারে। সেটা বোথ অ্যান্ড দিয়ে থাকতে পারে, শুধু অ্যান্ড দিয়েও থাকতে পারে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে যে অ্যান্ডের পরিবর্তে আমরা বাট অলসো ব্যবহার করব, আর বোথ এর পরিবর্তে নট অনলি ব্যবহার করতে হবে। যদি সেন্টেন্সে বোথ না থাকে তাহলে এটা মনে রাখতে হবে যে অ্যান্ডের জায়গা বাট অলসো ব্যবহার করব, এবং তার পূর্বে যে নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্ব যাই যুক্ত থাক অ্যান্ড দিয়ে সেইটার পূর্বে আমরা নট অনলি ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটি এক্সাম্পল দেখলে এই বিষয়টি পরিষ্কার হতে পারবো। তাহলে এক্সাম্পল লক্ষ্য করো, বোথ রাজীব অ্যান্ড রবিন ওয়ার গুড ফ্রেন্ডস। এখানে দুইটা নাউনকে নির্দেশ করছে। আমরা এই বোথ এর পরিবর্তে নট অনলি ব্যবহার করব এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো ব্যবহার করব। এছাড়া সেন্টেন্সে আর কোনো পরিবর্তন করা লাগবে না। দেখো উত্তরটা দেখো, নট অনলি রাজীব বাট অলসো রবিন ওয়ার গুড ফ্রেন্ডস।
সুপ্রিয় শিক্ষার্থী, শিক্ষার্থীবৃন্দ, নট অনলি রাজীব বাট অলসো রবিন ওয়ার গুড ফ্রেন্ডস। এখানে একটু খেয়াল করতে হবে, আসলে এখানে প্রথমে বোথ রাজীব অ্যান্ড রবিন, এক্ষেত্রে ভার্ব ওয়ার হবে, কিন্তু পরবর্তীতে এখানে ওয়ার না হয়ে ওয়াজ হয়ে যাবে। এটা খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অ্যানাদার এক্সাম্পল ইজ হি টু কফি অ্যান্ড আইসক্রিম। এখানে কফি এবং আইসক্রিম এই দুইটা নাউনকে যুক্ত করতে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে অ্যান্ডের পরিবর্তে তো আমরা বাট অলসো ব্যবহার করব, তাহলে আমরা নট অনলি কোথায় ব্যবহার করব? এই অ্যান্ডের পূর্বে যে নাউনটা আছে সেই নাউনের পূর্বে আমরা কি ব্যবহার করব? নট অনলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই নিয়মটাও বুঝতে পেরেছ। আমরা দেখি এর পরে কি আছে, প্র্যাকটিস। প্র্যাকটিসে দেখো হি ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড এ পলিটিশিয়ান। হি ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড আ পলিটিশিয়ান। এখানে বোথ এ পোয়েট এবং এ পলিটিশিয়ান দুইজনের কথা বলছে। উই নিড বোথ নলেজ অ্যান্ড অনেস্টি টু রান আ বিজনেস। উই নিড বোথ knowledge and honesty to run a business. Next sentence starts with every. এর অর্থ হচ্ছে এভরি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে আমরা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এভরি দিয়ে শুরু হয় তাহলে নেগেটিভ করতে এই এভরি, শুধু এই এভরি শব্দটুকুর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করব, তারপরে নাউন ব্যবহার করব। একটু ফলো করো, দেয়ার ইজ নো প্লাস নাউন, তারপরে নাউন ব্যবহার করার পরে বাট ব্যবহার করতে হবে, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। তাহলে এভরির পরিবর্তে, শুধু এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করব, তারপরে নাউন, তারপরে বাট, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। একটা এক্সাম্পল দেখো যে এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে দেখো এভরি হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, এর পরিবর্তে আমরা ব্যবহার করব দেয়ার ইজ নো, এবং মাদার হচ্ছে এখানে নাউন। তাহলে আমরা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করে তারপরে মাদার লিখব, তাহলে হবে দেয়ার ইজ নো মাদার। তারপরে হবে কি যে বাট ব্যবহার করতে হবে, বাট দিয়ে বাকি অংশ লাভস হার চাইল্ড। দ্য আনসার ইজ দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এটা আরেকটা নিয়ম দেখো এখানে, অর দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। একই উত্তর হবে। এখানে উপরের বাক্যে হচ্ছে বাট নেগেটিভ অর্থ দিচ্ছে, যার কারণে যখন আমি হু ব্যবহার করলাম বা তুমি হু ব্যবহার করবে, সেক্ষেত্রে অবশ্যই এই হু এর পূর্বে যে নাউন থাকবে সেইটা অনুসারে সাহায্যকারী ভার্ব আনতে হবে, তারপরে নট প্রয়োজন হলে ব্যবহার করতে হবে, তারপরে বাকি অংশ। দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই নিয়মটাও বুঝতে পারলাম। এখন আরেকটা বিষয় লক্ষণীয় এখানে, যে অনেক সময় দেখা যেতে পারে এভরি ওয়ান, এভরিবডি এগুলো থাকতে পারে। সেক্ষেত্রে যে এভরির সাথে যে বডি বা ওয়ান যোগ থাকে, এরা নাউন হিসেবে কাজ করবে। আমরা কিছু প্র্যাকটিস দেখি, প্র্যাকটিস দেখলে বিষয়টা পরিষ্কার হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, every man loves followers. Everybody will die after a certain period. Everybody will die after a certain period. Everyone is nostalgic in life. Everyone is nostalgic in life. Everyone wants to be happy in life. Everyone wants to be happy in life. Next, as soon as, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয় বা অ্যাজ সুন অ্যাজ
দিয়ে গঠিত হয়, সেক্ষেত্রে নেগেটিভ করতে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করব এবং এরপরে সাবজেক্ট ব্যবহার করার পরে ভার্বের ভি3 ব্যবহার করতে হবে, তারপরে বাকি অংশ, তারপরে দুই ক্লজের মাঝে দ্যান ব্যবহার করে সেকেন্ড ক্লজ। তোমরা নিয়মটা অনুসরণ করো বা লক্ষ্য করো যে নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট লিখেছি, তারপরে দেখো ভার্ব ভি3 দেওয়া আছে, তার মানে হ্যাডের কারণে ভার্বের ভি3 হবে, তারপরে এক্সটেনশন প্লাস দুই ক্লজের মাঝে দ্যান ব্যবহার করো, এখানে কমা উঠে দ্যান ব্যবহার করতে হবে, তারপরে সেকেন্ড ক্লজ, কারণ অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্স শুরু হলে সেকেন্ড ক্লজের পূর্বেই কমা ব্যবহার করা হয়, অর্থাৎ দুই ক্লজের মাঝে কমা ব্যবহার করা হয়। এটা এক্সাম্পল দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ saw the police he ran away। এখানে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা ব্যবহার করব নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট হচ্ছে দ্য থিফ এবং এই স এর ভিতরে হবে সিন, তারপরে বাকি অংশ দ্য পুলিশ, দুই ক্লজের মাঝে অর্থাৎ এই কমা উঠায়ে দেন ব্যবহার করে বাকি অংশ হি ran away। সো দ্য আনসার ইজ নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি ran away। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, তারপরে দেখো দ্য থিফ সাবজেক্ট, তারপরে এখানে সিন হচ্ছে ভার্বের ভি3, স থেকে সিন হয়েছে, তারপরে বাকি অংশ দ্য পুলিশ, তারপরে দুই ক্লজের মাঝে দেন ব্যবহার করেছি, তারপরে সেকেন্ড ক্লজ হি র্যান অ্যাওয়ে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছ। আমরা এরপর প্র্যাকটিস দেখি কী কী দেয়া আছে প্র্যাকটিসে। As soon as the mother came, the baby stopped crying. As soon as the mother came, the baby stopped crying. As soon as we reached the station, the train left. As soon as we reached the station, the train left. No sooner had the rain started than we reached home. No sooner had the rain started than we reached home. No sooner had I left the place than he went home. এখানে হোম এটা দেখা যাচ্ছে না, এটুকু বুঝে নিতে হবে। No sooner had I left the place than he went home. নেক্সট টু যদি থাকে সেক্ষেত্রে টুর পরিবর্তে সো ব্যবহার করতে হবে, আর টুর পরিবর্তে দ্যাট, এবং তারপরে সাবজেক্ট একটু নিয়মটা ফলো করো যে সো দ্যাট প্লাস সাবজেক্ট ক্যান মেক উড মাইট প্লাস নট মেইন ভার্ব থেকে বাকি অংশ। এখানে মেইন ভার্ব বলতে টুর পরে একটা ভার্ব থাকবে, সেই ভার্বটা ব্যবহার করে বাকি অংশ লিখব। এবং মডেল ভার্ব হিসেবে ক্যান মেক উড মাইট, এটা হচ্ছে টেন্স অনুসারে আসবে। যদি সো এর আগে যদি প্রেজেন্ট ভার্ব থাকে তাহলে ক্যান বা মে আসবে, আর যদি পাস্ট ভার্ব থাকে তাহলে কুড বা মাইট আসবে। এক্সাম্পল দেখো, রহিম ইজ টু উইক টু ওয়াক। রহিম ইজ টু উইক টু ওয়াক। এখানে দেখো টু আছে এবং পরে টু আছে, তো টুর পরিবর্তে সো ব্যবহার করব, যে রহিম ইজ সো উইক, টুর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব, তারপরে সাবজেক্ট নিয়ে আসতে আবার হি, তবে দেখো প্রেজেন্ট টেন্স আছে সো ক্যান নেব, হি ক্যান নট আসবে ওয়াক। সো দ্য আনসার ইজ রহিম ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। রহিম ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তবে দেখো দ্য পোয়েম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু মেমোরাইজ। দ্য পোয়েম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু মেমোরাইজ। এখানে দ্য আনসার ইজ দ্য পোয়েম ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই কুড নট মেমোরাইজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে টুর পরিবর্তে সো ব্যবহার করেছো, তারপরে এই যে ফর মি আছে এবং টুর পরিবর্তে দ্যাট, এখন এই ফর মির কারণে কিন্তু সাবজেক্ট পরে কি হয়েছে, আই হয়েছে। এইটা খেয়াল করতে হবে যে ফর মি থাকলে যেমন আই সাবজেক্ট হবে, যদি ফর হার থাকলো তাহলে সি সাবজেক্ট হতো, ফর দেম থাকলে দে সাবজেক্ট হতো, ফর আস থাকলে উই সাবজেক্ট হতো, এবং নিয়মগুলো এবং পূর্বে যে নিয়মটা ছিল সেইটা ঠিক থাকবে। আবার কেউ যদি মনে করো যে উত্তরটা এইভাবে লিখবে, দ্য পোয়েম ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি দ্যাট আই কুড নট মেমোরাইজ, তারপরেও উত্তরটা হবে, কারণ ফর মি সেন্টেন্স থেকে উঠাই দিলেও হবে, আবার সেন্টেন্সে রেখে দিলেও হবে, এটা মনে রাখতে হবে। প্র্যাকটিস দেখো,
The load was too heavy for them to carry. The load was too heavy for them to carry. The boy is too weak in mathematics to solve any simple math. The novel was too vague for us to understand its meaning. The novel was too vague for us to understand its meaning. এই তিনটা প্র্যাকটিস করো বাসায়। নেক্সট, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমন কিছু সেন্টেন্স আছে যা অ্যাফার্মেটিভ এবং এই অ্যাফার্মেটিভগুলোকে সরাসরি নেগেটিভ করা যায় না বা কোনো শব্দ পরিবর্তন করেও নেগেটিভ করা যায় না। যদি এমন কোনো সেন্টেন্স থাকে, সে ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা সরাসরি নেগেটিভ ইন্টারোগেটিভ ব্যবহার করলে বাক্যটা নেগেটিভ হিসেবে ধরা হয়। যেমন তারা এই ধরনের প্রবাদ বাক্যর ক্ষেত্রে বা যেরকম বাক্যই হোক যেটা সরাসরি নেগেটিভ করা না গেলে, সরাসরি নেগেটিভ করা বলতে যদি আমরা অর্থের পরিবর্তন না করে নেগেটিভ করতে যাই, সেক্ষেত্রে এইগুলো করা সম্ভব নয়, যার কারণে আমরা একবারে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এটা সরাসরি করলে হবে হেলথ ইজ নট ওয়েলথ, বাট এটা তো অর্থের পরিবর্তন হয়ে গেল। বাট আমরা এমনভাবে করব যেটা অর্থের কোনো পরিবর্তন হবে না, যার কারণে এটা যেহেতু কোনো শব্দ পরিবর্তন করে নেগেটিভ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। তাহলে এটার উত্তর হবে ইজন্ট হেলথ ওয়েলথ এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, ইজন্ট হেলথ ওয়েলথ। তারপরে দেখো যে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো যে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সো ডাজ আসবে, ডাজন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। এবং দেখো এখানে তো কোনো নট নেই, কারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, নট থাকার কোনো প্রশ্নই আসে না। ডাজন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। প্র্যাকটিস দেখে এরপরে কি আছে, রূপম ইজ আ রেগুলার, রূপম ইজ আ রেগুলার স্টুডেন্ট। এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এমন কিছু শব্দ থাকবে যে শব্দের বিপরীত শব্দ ব্যবহার করেও আমরা কি করতে পারি, একটা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে পারি। সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে সাহায্যকারী ভার্বের পরে আমরা একটা নট ব্যবহার করব এবং যার অপোজিট শব্দ আছে সেই শব্দের অপোজিট শব্দটা ব্যবহার করব। এখন সেই অপোজিট শব্দটা অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, ভার্ব হতে পারে। সো দ্য আনসার ইজ রূপম ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। এখানে দেখো ইজের পর আমরা নট ব্যবহার করেছি, আর রেগুলারের বিপরীত শব্দ হচ্ছে ইরেগুলার, আর এখানে ইরেগুলার থাকার কারণে আই আছে, যার কারণে অ্যান হয়েছে। দেখো আই যেহেতু এখানে ভাওয়েল, সো এখানে অ্যান হবে, আর যদি ভাওয়েল না থাকতো তাহলে এ ব্যবহার করতাম। তাহলে প্রথমে উত্তর ছিল কি, অনুবাদ করলে প্রথমটার অনুবাদ হবে, দেখো রূপম ইজ আ রেগুলার স্টুডেন্ট, রূপম একজন নিয়মিত শিক্ষার্থী। আর নিচেরটার অনুবাদ এরকম হবে, রূপম ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট, রূপম হয় না একজন অনিয়মিত শিক্ষার্থী। তার মানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে তোমরা চাইলে এভাবেও একটা সেন্টেন্সকে কি করতে পারো, নেগেটিভ করতে পারো। Another example is here, Shipon is a very kind man. Shipon is a very kind man. তাহলে এটার উত্তর হবে Shipon is not an unkind man at all. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো এই কাইন্ড থেকে আনকাইন্ড, এখানে কাইন্ড আনকাইন্ড শব্দটা মিস স্পেলিং হয়েছে। এখানে কে ইউ এর পরিবর্তে আই হবে, আনকাইন্ড। শিফন ইজ নট অ্যান আনকাইন্ড ম্যান অ্যাট অল। আগের নিয়মটা আমরা এখানে ফলো করেছি, ইজের পরে দেখো নট দিয়েছি, তারপরে অ্যান হয়েছে, কারণ আন শব্দ এসেছে, আনকাইন্ড ম্যান। অ্যাট অল ব্যবহার করেছি, ভেরি থাকলে অ্যাট অল ব্যবহার করতে হবে এবং শেষে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কীভাবে নেগেটিভ করব সেই বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং তোমরা এই নিয়মগুলো বারবার বাসায় প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই এটা পরীক্ষাতে আসলে পারবে। আমরা পরবর্তীতে আলোচনা করব, বা এবারে আলোচনা করব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ আমরা একটা সেন্টেন্সকে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করব সেই নিয়মটা আলোচনা করব।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসার্টিভস টু ইন্টারোগেটিভের যে বিষয়গুলো মনে রাখতে হবে যে আমরা দুইভাবে একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারি। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বগুলোকে সাবজেক্টের পূর্বে এনে করতে পারি, ইন্টারোগেটিভ করতে পারি, অথবা ডাবলেস কোশ্চিন প্রথমে নিয়ে এসেও আমরা কি করতে পারি, ইন্টারোগেটিভ করতে পারি। এবং সবচেয়ে বড় যে কথাটা, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করতে হবে। আমরা দেখি আমাদের প্রথম নিয়মটা কি আছে। টু ডু ইন্টারোগেটিভ ইফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ করতে হয় সেক্ষেত্রে একটা নিয়ম আছে, নিয়মটা ফলো করো যে অক্সিলারি ভার্ব প্লাস নট। এখন এই নটটা ব্যবহার করতে হবে হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম অর শর্ট ফর্ম, প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকতেও পারে নাও পারে, প্লাস এক্সটেনশন দিয়ে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো যে হি ইজ ইন দ্য স্কুল। এখানে দেখো এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, কোনো নট নেই। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স দুই রকম হতে পারে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় অবশ্যই ইন্টারোগেটিভ করতে নট আসবে, যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে নটটা অবশ্যই কী হবে, উঠে যাবে। একটু খেয়াল করো, হি ইজ ইন দি স্কুল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে দেখো সাহায্যকারী ভার্ব কি আছে, ইজ আছে, তাহলে এটা প্রথমে চলে আসবে, তাহলে ইজ। এবং দেখো নট নেই, নট নাও, তাহলে ইজেন্ট, সাবজেক্ট নাও হি, পরে বাকি অংশ কি আছে, ইন দ্য স্কুল, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। সো দ্য আনসার ইজ ইজেন্ট হি ইন দ্য স্কুল। Another example is here, you can do the work. এখানে দেখো মডাল ভার্ব ক্যান আছে, তাহলে এটাকে করতে হবে, সাবজেক্টের পূর্বে আসবে ক্যান, এবং যেহেতু নট নেই তাহলে নট নাও, কান্ট, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে মেইন ভার্ব থেকে বাকি অংশ ডু দি ওয়ার্ক, কান্ট ইউ ডু দি ওয়ার্ক, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। Another example, Neetu has finished the work. Neetu has ফিনিশড দি ওয়ার্ক। এখানে দেখো সাহায্যকারী ভার্ব হ্যাজ আছে, সেক্ষেত্রে আমাদের প্রথমে হ্যাজ নিয়ে আসতে হবে, নট নেই, নট নিতে হবে, হ্যাজেন্ট নিথু ফিনিশ দি ওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ইন্টারোগেটিভ কিভাবে করতে হবে তার প্রথম নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটা দেখে কি আছে এরপরে, যে আগে প্রথমটা দেখলাম সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে প্রথমত আমাদের সাহায্যকারী ভার্ব নিতে হবে, তারপরে নট নিতে হবে শর্ট ফর্মে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব থাকলে আমরা ব্যবহার করব, না থাকলে দরকার নেই ব্যবহার করে, তার বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আমরা এখন দেখব একটা সেন্টেন্স যদি নেগেটিভই থাকে তাহলে তাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। যেমন প্রথমে আমরা কি ব্যবহার করব, অক্সিলারি ভার্ব। যেহেতু বাক্যটা নেগেটিভ ছিল আমরা কোনো নট জাতীয় শব্দ ব্যবহার করব না, তবে সাবজেক্ট ব্যবহার করব, মেইন ভার্ব প্লাস এক্সটেনশন দেব, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুলসে দেখো প্রশ্নবোধক চিহ্ন হয়তো ওইটা লেখা হয় নাই, কিন্তু তোমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এক্সাম্পলে দেখো আমরা ব্যবহার করেছি। এক্সাম্পল দেখো যে হি ইজ নট ইন দি স্কুল। এখানে দেখো এই যে নট শব্দটা কিন্তু আছে, তাহলে আমাদের কাজ হবে নট আগে উঠাই দিব, তারপরে আগে ব্যবহার করব কি ইজ, যেহেতু সাহায্যকারী ভার্ব সেন্টেন্সে আছে সো ইজ ব্যবহার করো, তারপরে সাবজেক্ট নাও হি, কারণ নটটা কীভাবে উঠে যাবে, সো ইজ হি ইন দ্য স্কুল, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবা, ইজ হি ইন দি স্কুল। তারপরে আরেকটা দেখো, আই শ্যাল নট গো টু ঢাকা টুমোরো। সেক্ষেত্রে এখানে সাহায্যকারী শ্যাল আছে, শ্যাল ব্যবহার করো, শ্যাল আই গো টু ঢাকা টুমোরো, শ্যাল আই গো টু ঢাকা টুমোরো। তাহলে নেগেটিভ সেন্টেন্সে নট থাকলে নট উঠে যাবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব, সাবজেক্ট, মেইন ভার্ব থাকলে মেইন ভার্ব প্লাস বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করো, প্র্যাকটিসটা বাসায় করে দেখো। উই হ্যাভ ওন দি ম্যাচ, ইজন্ট হি প্লেয়িং ফুটবল। এটা অ্যাসার্টিভ করতে হবে, ব্র্যাকেটে ইন্ডিকেশন দেওয়া আছে দেখো। তারপরে দেখো ইউ শুড বিহেভ ইয়োরসেলফ, ইউ শুড বিহেভ ইয়োরসেলফ। উইল জন হেল্প মি, উইল জন হেল্প মি।
দে আর নট পারফর্মিং নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটা বিষয় খেয়াল করো যে যখন দেখো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যেই নট আছে, তাহলে সেটাকে অবশ্যই তোমাদের কিসে আনতে হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আনতে হবে। আর যদি দেখো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে নট নেই, অর্থাৎ বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে তোমার নেগেটিভে আসতে হবে, আর যদি বাক্যটা নেগেটিভই থাকে তাহলে তোমার অ্যাফার্মেটিভে আসতে হবে। এই বেসিক নিয়মটা অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট, যদি টু ডু ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স যুক্ত হয় বা কোনো সেন্টেন্স গঠিত হয়, তাহলে যে নিয়মটা ফলো করতে হবে দেখো, যে প্রথমত ডু ডাজ ডিড প্লাস নট সাবজেক্ট মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, তারপর শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা এক্সাম্পল দেখে বিষয়টা পরিষ্কার হওয়া যাবে যে হি প্লেইড গুড ফুটবল। এখানে দেখো প্লেইড গুড ফুটবল বললে কি হবে, যে এখানে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই, যার কারণে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব নিতে হবে। সেক্ষেত্রে ডিড হয়েছে, এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, যার কারণে নট নিতে হবে, সো ডিডেন্ট হয়েছে। এবং হি প্লে ফুটবল গুড ফুটবল, এখানে প্লের সাথে কোনো কিছু যোগ নেই, কারণ ডু ডাজ ডিড ব্যবহার করলে পরে ভার্বের বেস ফর্ম বসে, এর সাথে কোনো কিছু যোগ থাকে না, যার কারণে এটার উত্তর হয়েছে ডিডেন্ট হি প্লে গুড ফুটবল। আরেকটা বিষয় এখানে মনে রাখো, নট ব্যবহার করেছি কেন? বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, যার কারণে আমরা নট ব্যবহার করেছি। যদি বাক্যটা নেগেটিভ থাকতো তাহলে আমরা নট ব্যবহার করতাম না। পরেরটা দেখো, শি লাইকস আইসক্রিম ডাজেন্ট শি লাইক আইসক্রিম। এখানে ডাজ নট, লাইকস ইয়েস যোগ আছে, যার কারণে ডাজ ব্যবহার করেছি। দেখো বাক্যে কোনো নট নেই, নট নিয়েছি। তারপরে সাবজেক্ট শি লাইক আইসক্রিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছ। এরপরে দেখো, হি ইনহেরিটেড এ ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার। এখানে ইনহেরিটেড হচ্ছে পাস্ট টেন্স, কারণ ইডে যোগ আছে, যার কারণে আমাদের এটা প্রথমেই হবে কি, যেহেতু পাস্ট আছে ডিড ব্যবহার করতে হবে। সো দ্য আনসার ইজ ডিডেন্ট হি ইনহেরিট এ ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই তিনটা ভার্ব কীভাবে ব্যবহার করবো আমি আরেকবার বলছি, যে ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট নির্দেশ করে, তার মানে কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স থাকে এবং ভার্বের সাথে এস বাই এ যোগ থাকে তাহলে ডাজ ব্যবহার করবা, আর যদি প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এ যোগ না থাকে তাহলে ডু ব্যবহার করবা, আর টেন্স যদি পাস্ট হয় তাহলে অবশ্যই ডিড ব্যবহার করতে হবে, এবং বাক্যগুলো যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অবশ্যই নট ব্যবহার করতে হবে, আর বাক্যগুলো যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই নট ব্যবহার করা যাবে না। তবে সাবজেক্ট নিয়ে মেইন ভার্ব ব্যবহার করতে হবে, এবং মেইন ভার্বের কোন ফর্ম ব্যবহার করব? বেস ফর্ম। ডু ডাজ ডিডের পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। তারপরে এক্সটেনশন দিয়ে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা বুঝতে পেরেছ। আমরা দেখি এর পরে কি আছে। যদি কোনো এরপরে আছে যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এভরিবডি, এভরিওয়ান এবং অল দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে অর্থাৎ এই যে এভরিবডি, এভরিওয়ান, অল এরা যদি সেন্টেন্সের সাবজেক্ট হয়, সেক্ষেত্রে এদের পরিবর্তে আমরা ব্যবহার করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে হু যোগ ডাজ অথবা ডিড যোগ নট মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে এভরিবডি, এভরিওয়ান, অল এরপরে অবশ্যই ভার্বের সাথে কি থাকে? এস বাই এ যোগ থাকে, যার কারণে আমাদের ডাজ ব্যবহার করতে হয়, আর যদি পাস্ট হয় তাহলে ডিড ব্যবহার করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এভরিবডি, এভরিওয়ান, অল এরপরে এমনি অক্সিলারি ভার্বও ব্যবহার থাকতে পারে, সেক্ষেত্রে সেই ভার্বকেই ব্যবহার করতে হবে, এবং তারপরে নট, তারপরে মেইন ভার্ব। আমরা কিছু এক্সাম্পল দেখলে বিষয়টা পরিষ্কার হতে পারবো। যেমন যে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এখানে দেখো এভরিবডি আছে এবং ভার্ব আছে উইশেস, এখানে উইশের সাথে ইয়েস যোগ আছে, তার মানে ডাজ নিতে হবে। সো হু, এভরিবডির পরিবর্তে আমরা হু ব্যবহার করেছি, তারপরে ডাজ, এবং যা হোক দেখো কোনো নট নেই তাহলে নট হবে, তাহলে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, কারণ ডাজের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। অ্যানাদার এক্সাম্পল ইজ হেয়ার, অর লাভস ফ্লোয়ার, সেক্ষেত্রে হবে যে
এখানে অলের পরিবর্তে হু, তারপরে ভার্বের সাথে এস আছে, তারপরে তাহলে ডাজ নট হবে, তারপরে লাভ ফ্লাওয়ার। তারপরে দেখো এভরিওয়ান ওয়াজ নস্টালজিক, এইটাই বলছিলাম যে যদি কোনো অক্সিলারি ভার্ব এসে যায় এভরিবডি, এভরিওয়ান, অল এর পরে, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে এই এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে আমরা হু ব্যবহার করব, তারপরে সাহায্যকারী ভার্ব লিখব, তারপরে এরপরে নট, তাহলে হু ওয়াজ নট, তারপরে বাকি অংশ নস্টালজিক দিয়ে, বাকি অংশ দিয়ে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেবো। সো হু ওয়াজ নস্টালজিক। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা পূর্বের নিয়মটা বুঝতে পেরেছো। আর পূর্বের নিয়মের বিপরীত নিয়মটা হচ্ছে এইটা, যে কোনো সেন্টেন্স যদি নো বডি, নো ওয়ান এবং নান দিয়ে শুরু হয়, বা এরা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, সেক্ষেত্রে হু প্লাস বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয়। একটু খেয়াল করো যে হু প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন এক্সাম্পল দিলে নো ওয়ান ক্যান ডু দিস, তাহলে নো ওয়ানের পরিবর্তে আমরা হু ব্যবহার করে বাকি অংশ লিখব প্রশ্নবোধক চিহ্ন, হু ক্যান ডু দিস। বা এটাকে আমরা ক্যান এনিওয়ান ডু দিস করতে পারি, কারণ দেখো প্রথমে ক্যান সাহায্যকারী ভার্ব আছে, তাহলে সাহায্যকারী ভার্ব নিয়েছি ক্যান, নো ওয়ানের বিপরীত শব্দ এনিওয়ান, ডু দিস দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা এক্সাম্পল দেখো নান ক্যান অ্যাভয়েড ডেথ, তাহলে নানের পরিবর্তে আমরা হু ব্যবহার করব হু ক্যান অ্যাভয়েড ডেথ, হু ক্যান অ্যাভয়েড ডেথ, নানের পরিবর্তে হু ব্যবহার করে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাস এর বিষয়গুলো বুঝতে পেরেছো। আমরা এই দুইটা লাস্ট দুইটা নিয়মের থেকে যে প্র্যাকটিসটা দিয়েছে এটা দেখো, যে এভরিবডি ওয়ান্টস টু বি উইন, নো ওয়ান ক্যান বিট হিম, এভরিওয়ান শুড অলওয়েজ স্পিক দি ট্রুথ, everybody wants to be happy in life, nobody could ever count my love for you, nobody could ever count my love for you। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে করো এবং এটা যে প্র্যাকটিস সেশনটা রাখা আছে সেইটা বাসায় প্র্যাকটিস করো। আশা করি এই ক্লাস সম্পন্ন করার পর তোমাদের এই ধরনের কোনো সমস্যা সামনের দিনে এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবে না। সেই প্রত্যাশায় সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।